হ্যালো ফ্রেন্ডস, স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অধ্যয়ন। শুরু করার আগে বইটি খুলে রাখুন আর আমার সাথে পড়তে থাকুন। যাদের কাছে বইটি নাই তারা তাড়াতাড়ি বইটি কিনে নিও, বইটি সত্যিই খুব ভালো। আর একটি কথা, যদি ভিডিওটি দেখে তোমার উপকার হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব ও লাইক করে দিও। চলো শুরু করি। চ্যাপ্টার 7, ফান্ডামেন্টাল রাইটস, অধ্যায় 7, মৌলিক অধিকার, পার্ট 3, ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট, সরকারি কর্মসংস্থানে সুযোগের সমতা। আর্টিকেল 16 প্রভিডস ফর ইকুয়ালিটি অফ অপরচুনিটি ফর অল সিটিজেন্স ইন ম্যাটার্স অফ এমপ্লয়মেন্ট অর অ্যাপয়েন্টমেন্ট টু এনি অফিস আন্ডার দি স্টেট। No citizen can be discriminated against or be ineligible for any employment or office under the state on grounds of only religion, race, caste, sex, descent, place of birth or residence. ধারা 16 রাজ্যের অধীনস্থ যে কোনো অফিসে চাকরি বা নিয়োগের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতার বিধান করে। শুধুমাত্র ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ, বংশ, জন্মস্থান বা বাসস্থানের ভিত্তিতে কোন নাগরিকের সাথে বৈষম্য করা যাবে না বা রাষ্ট্রের অধীনে কোন চাকরি বা অফিসের জন্য অযোগ্য হতে পারবে না। There are 4 exceptions to this general rule of equality of opportunity in public employment. সরকারি চাকরিতে সুযোগের সমতার এই সাধারণ নিয়মের 4টি ব্যতিক্রম রয়েছে। Parliament can prescribe residence as a condition for certain employment or appointment in a state or union territory or local authority or other authority. As the Public Employment Requirement as to Residence Act of 1957 expired in 1974, there is no such provision for any state except Andhra Pradesh and Telangana. সংসদ কোনো রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল বা স্থানীয় কর্তৃপক্ষ বা অন্যান্য কর্তৃপক্ষের নির্দিষ্ট চাকরি বা নিয়োগের শর্ত হিসাবে বাসস্থান নির্ধারণ করতে পারে। যেহেতু 1957 সালের পাবলিক এমপ্লয়মেন্ট রিকোয়ারমেন্ট অ্যাজ টু রেসিডেন্স অ্যাক্টের মেয়াদ 1974 সালে শেষ হয়েছে, তাই অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা ছাড়া অন্য কোনো রাজ্যের জন্য এমন কোনো বিধান নেই। B. The state can provide for reservation of appointments or posts in favor of any backward class that is not adequately represented in the state service. রাজ্য কোনো অনগ্রসর শ্রেণীর পক্ষে নিয়োগ বা পদ সংরক্ষণের ব্যবস্থা করতে পারে যা রাষ্ট্রীয় পরিষেবাগুলিতে পর্যাপ্তভাবে প্রতিনিধিত্ব করে না। C. A law can provide that the incumbent of an office related to religious or denominational institution or a member of its governing body should belong to the particular religion or denomination. একটি আইন বিধান করতে পারে যে ধর্মীয় বা সাম্প্রদায়িক প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত অফিসের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা এর পরিচালনা কমিটির সদস্য অবশ্যই নির্দিষ্ট ধর্ম বা সম্প্রদায়ের হতে হবে। The state is permitted to make a provision for the reservation of up to 10% of appointments or posts in favor of any economically weaker sections of citizens. This reservation of up to 10% allowed be in addition to the existing reservation. For this purpose, the economically weaker sections allowed be notified by the state from time to time on the basis of family income and other indicators of economic disadvantage. রাষ্ট্রকে নাগরিকদের অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগের জন্য 10% পর্যন্ত নিয়োগ বা পদ সংরক্ষণের জন্য একটি বিধান করার অনুমতি দেওয়া হয়েছে। 10% পর্যন্ত এই সংরক্ষণ বিদ্যমান সংরক্ষণের অতিরিক্ত হবে। এই উদ্দেশ্যে অর্থনৈতিকভাবে দুর্বল অংশগুলিকে পারিবারিক আয় এবং অর্থনৈতিক অসুবিধার অন্যান্য সূচকের ভিত্তিতে সময়ে সময়ে রাষ্ট্র দ্বারা অবহিত করা হবে। র্যান্ডাল কমিশন অ্যান্ড আফটারম্যাথ, মন্ডল কমিশন এবং আফটারম্যাথ। In 1979, the Morarji Desai government appointed the second backward classes commission under the chairmanship of B.P. Randall, a member of parliament, in terms of Article 340 of the Constitution to investigate the conditions of the socially and educationally backward classes and suggest measures for their advancement. The Commission submitted its report in 1980 and identified as many as 3743 castes as socially and educationally backward classes. 1979 সালে মোরারজি দেশাই সরকার বিপি এর সভাপতিত্বে দ্বিতীয় অনগ্রসর শ্রেণী কমিশন নিযুক্ত করে। মণ্ডল একজন সংসদ সদস্য, সংবিধানের 340 অনুচ্ছেদের শর্তে সামাজিক এবং শিক্ষাগতভাবে পিছিয়ে পড়া শ্রেণীর অবস্থার তদন্ত করতে এবং তাদের অগ্রগতির জন্য ব্যবস্থার পরামর্শ দিতে।
কমিশন 1980 সালে তার রিপোর্ট পেশ করে এবং 3743টি জাতিকে সামাজিক ও শিক্ষাগতভাবে অনগ্রসর শ্রেণী হিসেবে চিহ্নিত করে। They constitute nearly 52% component of the population, excluding the scheduled castes SCS and the scheduled tribes STS. The Commission recommended for reservation of 27% government jobs for the other backward classes OBCs so that the total reservation for all SCS, STS and OBCs amounts to 50%. It was after 10 years in 1990 that the VP Singh government declared reservation of 27% government jobs for the OBCs. Again in 1991, the Narasimha Rao government introduced two changes. তারা তফসিলি জাতি এসসি এবং তফসিলি উপজাতি এসটিএস বাদ দিয়ে জনসংখ্যার প্রায় 52% অংশ গঠন করে। কমিশন অন্যান্য অনগ্রসর শ্রেণীর ওবিসিএস জন্য 27% সরকারি চাকরি সংরক্ষণের সুপারিশ করেছিল যাতে সকলের জন্য মোট সংরক্ষণের পরিমাণ এসসিএস, এসটিএস এবং ওবিসিএস 50% হয়। এটি 10 বছর পরে 1990 সালে ভিপি সিং সরকার ওবিসিদের জন্য 27% সরকারি চাকরির সংরক্ষণ ঘোষণা করেছে। আবার 1991 সালে নরসিমা রাও সরকার দুটি পরিবর্তন আনে। A preference to the poorer sections among the OBCs in the 27% quota, i.e., adoption of the economic criteria in granting reservation, and B. reservation of another 10% of jobs for other economically backward sections who are not covered by any existing schemes of reservation. 27% কোটায় OBCs এর মধ্যে দরিদ্র অংশগুলিকে অগ্রাধিকার দেওয়া, অর্থাৎ রিজার্ভেশন দেওয়ার ক্ষেত্রে অর্থনৈতিক মাপকাঠি গ্রহণ করা এবং খ অন্যান্য অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া অংশগুলির জন্য আরও 10% চাকরি সংরক্ষণ করা যা কোনো অন্তর্ভুক্ত নয়। রিজার্ভেশন বিদ্যমান স্কিম ইন দি ফেমাস ম্যান্ডাল কেস 1992 দি স্কোপ অ্যান্ড এক্সটেন্ট অফ আর্টিকেল 16(4) which provides for reservation of jobs in favor of backward classes has been examined thoroughly by the Supreme Court. Though the court has rejected the additional reservation of 10% for other economically backward sections, it upheld the constitutional validity of 27% reservation for the OBCs with certain conditions, viz. বিখ্যাত মণ্ডল মামলায় 1992 অনুচ্ছেদ 16(4) এর সুযোগ এবং ব্যক্তি, যা অনগ্রসর শ্রেণীর পক্ষে চাকরি সংরক্ষণের বিধান করে, সুপ্রিম কোর্ট পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করেছে। যদিও আদালত অন্যান্য অর্থনৈতিকভাবে অনগ্রসর বিভাগের জন্য 10% এর অতিরিক্ত সংরক্ষণকে প্রত্যাখ্যান করেছে, এটি কিছু শর্ত সহ ওবিসিদের জন্য 27% সংরক্ষণের সাংবিধানিক বৈধতাকে বহাল রেখেছে, যেমন The advanced sections among the OBCs, the creamy layer should be excluded from the list of beneficiaries of reservation. OBCs ক্রিমি লেয়ার এর মধ্যে উন্নত বিভাগগুলি সংরক্ষণের সুবিধাভোগীদের তালিকা থেকে বাদ দেওয়া উচিত। B. No reservation in promotions. Reservation should be confined to initial appointments only. Any existing reservation in promotions can continue for 5 years only, i.e., up to 1997. পদোন্নতিতে কোনো সংরক্ষণ নেই, রিজার্ভেশন শুধুমাত্র প্রাথমিক অ্যাপয়েন্টমেন্টে সীমাবদ্ধ থাকা উচিত। পদোন্নতিতে বিদ্যমান যে কোনো সংরক্ষণ শুধুমাত্র 5 বছরের জন্য চলতে পারে, অর্থাৎ 1997 পর্যন্ত। C. The total reserved quota should not exceed 50% except in some extraordinary situations. This rule should be applied every year. মোট সংরক্ষিত কোটা 50% এর বেশি হওয়া উচিত নয় কিছু ব্যতিক্রমী পরিস্থিতি ছাড়া। এই নিয়ম প্রতি বছর প্রয়োগ করা উচিত। The carry forward rule in case of unfilled backlog vacancies is valid. But it should not violate 50% rule. অপূর্ণ ব্যাকলগ ও শূন্যপদগুলির ক্ষেত্রে ক্যারি ফরওয়ার্ড নিয়ম বৈধ, তবে এটি 50% নিয়ম লঙ্ঘন করা উচিত নয়। A permanent statutory body should be established to examine complaints of over-inclusion and under-inclusion in the list of OBCs. ওবিসিদের তালিকায় অতিরিক্ত অন্তর্ভুক্তি এবং কম অন্তর্ভুক্তির অভিযোগগুলি পরীক্ষা করার জন্য একটি স্থায়ী সংবিধিবদ্ধ সংস্থা প্রতিষ্ঠা করা উচিত।
With regard to the above rulings of the Supreme Court, the government has taken the following actions. সুপ্রিম কোর্টের উপরোক্ত রায়ের পরিপ্রেক্ষিতে সরকার নিম্নলিখিত ব্যবস্থা গ্রহণ করেছে। Remedies committee was to identify the criminal among the appointed OBCS. It submitted its report in 1993, which was accepted. রামনন্দন কমিটি নিযুক্ত ওবিসিদের মধ্যে ক্রিমিলেয়ার চিহ্নিত করার জন্য ছিল। এটি 1993 সালে তার প্রতিবেদন জমা দেয়, যা গৃহীত হয়। বি. ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়াজ এস্টাবলিশড ইন 1993 by an act of parliament. Its mandate was to examine the complaints of under-inclusion, over-inclusion or non-inclusion of any class of citizens in the list of backward classes for the purpose of job reservation. Later, the 102 and the Amendment Act of 2018 conferred a constitutional status on the Commission and also enlarged its functions. For this purpose, the amendment inserted a new Article 338B in the Constitution. 1993 সালে সংসদের একটি আইন দ্বারা অনগ্রসর শ্রেণীর জন্য জাতীয় কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল। এর নির্দেশ ছিল চাকরি সংরক্ষণের উদ্দেশ্যে অনগ্রসর শ্রেণীর তালিকায় কোনো শ্রেণীর নাগরিকের অন্তর্ভুক্তি, অতিরিক্ত অন্তর্ভুক্তি বা অন্তর্ভুক্তির অভিযোগগুলি পরীক্ষা করা। পরবর্তীতে 2018 সালের 102তম সংশোধনী আইন কমিশনকে একটি সাংবিধানিক মর্যাদা প্রদান করে এবং এর কার্যকারিতাও প্রসারিত করে। এই উদ্দেশ্যে সংশোধনী সংবিধানে একটি নতুন অনুচ্ছেদ 338B সন্নিবেশিত করেছে। সি. In order to nullify the ruling with regard to reservation in promotions, the 77th Amendment Act was enacted in 1995. It added a new provision in Article 16 that empowers the state to provide for reservation in promotions of any service under the state in favor of the SCS and STS that are not adequately represented in the state service. Again, the 85th Amendment Act of 2001 provides for consequential seniority in the case of promotion by virtue of rule of reservation for the government servants belonging to the SCS and STS with retrospective effect from June 1995. পদোন্নতিতে সংরক্ষণ সংক্রান্ত রায় বাতিল করার জন্য 1995 সালে 77তম সংশোধনী আইন প্রণয়ন করা হয়েছিল। এটি 16 অনুচ্ছেদে একটি নতুন বিধান যুক্ত করেছে যা রাজ্যকে রাজ্যের অধীনে যে কোনো পরিষেবার পদোন্নতিতে সংরক্ষণের ব্যবস্থা করার ক্ষমতা দেয়। এসসি এবং এসটিএস এর পক্ষে যারা রাষ্ট্রীয় পরিষেবাগুলিতে পর্যাপ্তভাবে প্রতিনিধিত্ব করে না। আবার 2001 সালের 85তম সংশোধনী আইন 1995 সালের জুন থেকে পূর্ববর্তী প্রভাবের সাথে এসসি এবং এসটিএস এর অন্তর্গত সরকারি কর্মচারীদের জন্য সংরক্ষণের নিয়মের ভিত্তিতে পদোন্নতি ক্ষেত্রে আন্তর্জাতিক জ্যেষ্ঠতা প্রদান করে। The ruling with regard to backlog vacancies was nullified by the STONE Amendment Act of 2000. It added another new provision in Article 16 that empowers the state to consider the unfilled reserved vacancies of a year as a separate class of vacancies to be filled up in any succeeding year or years. Such class of vacancies are not to be combined with the vacancies of the year in which they are being filled up to determine the shilling of 50% reservation on total number of vacancies of that year. In brief, it ends the 50% shilling on reservation in backlog vacancies. 2000 সালের 81তম সংশোধনী আইন দ্বারা ব্যাকলগ শূন্যপদ সংক্রান্ত রায় বাতিল করা হয়েছিল। এটি 16 অনুচ্ছেদে আরেকটি নতুন বিধান যুক্ত করেছে যা রাজ্যকে 1 বছরের অপূর্ণ সংরক্ষিত শূন্যপদগুলিকে পূরণ করার জন্য একটি পৃথক শ্রেণীর শূন্যপদ হিসাবে বিবেচনা করার ক্ষমতা দেয়। পরবর্তী যে কোনো বছর বা বছরে এই ধরনের শূন্যপদগুলিকে সেই বছরের শূন্যপদগুলির সাথে একত্রিত করা উচিত নয় যেখানে সেগুলি পূরণ করা হচ্ছে সেই বছরের মোট শূন্যপদের 50% সংরক্ষণের সর্বোচ্চ সীমা নির্ধারণের জন্য। সংক্ষেপে, এটি ব্যাকলগ শূন্যপদগুলিতে সংরক্ষণের 50% সিলিং শেষ করে। The 76th Amendment Act of 1994 has placed the Tamil Nadu Reservations Act of 1994 in the ninth schedule to protect it from judicial review as it provided for 69% of reservation, far exceeding the 50% shilling.
1994 সালের 76তম সংশোধনী আইনটি 1994 সালের তামিলনাড়ু সংরক্ষণ আইনটিকে বিচারক পর্যালোচনা থেকে রক্ষা করার জন্য নবম তফসিলে রেখেছে, কারণ এটি 50% সীমা ছাড়িয়ে 69% সংরক্ষণের ব্যবস্থা করেছে। Reservation for EWSS in public employment. The above exception T was added by the 103 RD Amendment Act of 2019. In order to give effect to this provision, the central government issued an order in 2019 providing 10% reservation to the economically weaker sections EWSS in civil posts and service in the Government of India. The benefit of this reservation can be availed by the persons belonging to EWSS who are not covered under any of the existing schemes of reservation for SCS, STS and OBCS. The eligibility criteria laid down in this regard has already been explained under Article 15. সরকারি চাকরিতে EWSS এর জন্য রিজার্ভেশন উপরোক্ত ব্যতিক্রম 2019 সালের 103তম সংশোধনী আইন দ্বারা যুক্ত করা হয়েছিল। এই বিধানটিকে কার্যকর করার জন্য কেন্দ্রীয় সরকার একটি আদেশ জারি করেছে। 2019 সালে অর্থনৈতিকভাবে দুর্বল অংশগুলিকে 10% সংরক্ষণ প্রদান করে EWSS ভারত সরকারের বেসামরিক পদ এবং পরিষেবাগুলিতে। এই সংরক্ষণের সুবিধাটি EWSS এর অন্তর্গত ব্যক্তিদের দ্বারা নেওয়া যেতে পারে যারা SC, STS এবং OBCদের জন্য সংরক্ষণের বিদ্যমান কোনো প্রকল্পের আওতায় নেই। এই বিষয়ে নির্ধারিত যোগ্যতার মানদণ্ড 15 অনুচ্ছেদের অধীনে ইতিমধ্যে ব্যাখ্যা করা হয়েছে। Further, the scientific and technical posts which satisfy all the following conditions can be exempted from the purview of this reservation. আরও, বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত পোস্টগুলি যা নিম্নলিখিত সমস্ত শর্ত পূরণ করে এই সংরক্ষণের পরিধি থেকে অব্যাহতি দেওয়া যেতে পারে। The post should be in grades above the lower grade in Group A of the service concerned. পোস্টগুলি সংশ্লিষ্ট পরিষেবার গ্রুপে তে নিম্ন গ্রেডের উপরে গ্রেডে হওয়া উচিত। They should be classified as scientific or technical in terms of Cabinet Secretariat Order 1961, according to which scientific and technical posts for which qualifications in the natural sciences or exact sciences or applied sciences or in technology are prescribed and the incumbents of which have to use that knowledge in the discharge of their duties. ক্যাবিনেট সেক্রেটারিয়েট অর্ডার 1961 এর পরিপ্রেক্ষিতে তাদের বৈজ্ঞানিক বা প্রযুক্তিগত হিসাবে শ্রেণীবদ্ধ করা উচিত, যে অনুসারে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত পদগুলির জন্য প্রাকৃতিক বিজ্ঞান বা সঠিক বিজ্ঞান বা প্রয়োগ বিজ্ঞান বা প্রযুক্তিতে যোগ্যতা নির্ধারণ করা হয়েছে এবং যার দায়িত্বপ্রাপ্তদের তাদের দায়িত্ব পালনে সেই জ্ঞান ব্যবহার করতে হবে। The post should be for conducting research or for organizing, গাইডিং অ্যান্ড ডিরেক্টিং রিসার্চ। পদগুলি গবেষণা পরিচালনার জন্য বা গবেষণা পরিচালনা, নির্দেশিকা এবং পরিচালনার জন্য হওয়া উচিত। 4. Abolition of untouchability. অস্পৃশ্যতা বিলুপ্তি। আর্টিকেল 17 abolishes untouchability and forbids its practice in any form. The enforcement of any disability arising out of untouchability shall be an offence punishable in accordance with law. অনুচ্ছেদ 17 অস্পৃশ্যতা বিলুপ্ত করে এবং যে কোনো আকারে এর অনুশীলন নিষিদ্ধ করে। অস্পৃশ্যতা থেকে উদ্ভূত কোনো অক্ষমতার প্রয়োগ আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ হবে। In 1976, the Untouchability Offence Act 1955 has been comprehensively amended and renamed as the Protection of Civil Rights Act 1955 to enlarge the scope and make penal provisions more stringent. The Act defines civil right as any right accruing to a person by reason of the abolition of untouchability by Article 17 of the Constitution. 1976 সালে অস্পৃশ্যতা অপরাধ আইন 1955 ব্যাপকভাবে সংশোধন করা হয়েছে এবং এর পরিধি বাড়ানোর জন্য এবং শান্তিমূলক বিধানগুলিকে আরও কঠোর করার জন্য নাগরিক অধিকার সুরক্ষা আইন 1955 হিসাবে পুনর্নামকরণ করা হয়েছে। আইনটি নাগরিক অধিকারকে সংবিধানের 17 অনুচ্ছেদ দ্বারা অস্পৃশ্যতা বিলোপের কারণে একজন ব্যক্তির কাছে সংগৃহীত যে কোনো অধিকার হিসাবে সংজ্ঞায়িত করে। The term untouchability has not been defined either in the Constitution or in the Act.
However, the Mysore High Court held that the subject matter of Article 17 is not untouchability in its literal or grammatical sense but the practice as it has developed historically in the country. It refers to the social disabilities imposed on certain classes of persons by reason of their birth in certain castes. Hence, it does not cover social boycott of a few individuals or their exclusion from religious service, etc. অস্পৃশ্যতা শব্দটি সংবিধান বা আইনে সংজ্ঞায়িত করা হয়নি। যাই হোক, মহীশূর হাইকোর্ট বলেছে যে 17 ধারার বিষয়বস্তু তার আক্ষরিক বা ব্যাকরণগত অর্থে অস্পৃশ্যতা নয় বরং দেশে ঐতিহাসিকভাবে গড়ে ওঠা অভ্যাস। এটি নির্দিষ্ট জাতিতে জন্মের কারণে নির্দিষ্ট শ্রেণীর ব্যক্তির উপর আরোপিত সামাজিক অক্ষমতাকে বোঝায়। সুতরাং এটি কিছু ব্যক্তির সামাজিক বয়কট বা ধর্মীয় সেবা থেকে তাদের বর্জন ইত্যাদি কভার করে না। The Supreme Court held that the right under Article 17 is available against the private individuals and it is the constitutional obligation of the state to take necessary action to ensure that this right is not violated. সুপ্রিম কোর্ট বলেছে যে 17 অনুচ্ছেদের অধীনে অধিকার ব্যক্তিগত ব্যক্তিদের বিরুদ্ধে উপলব্ধ এবং এই অধিকার লঙ্ঘন না হয় তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া রাষ্ট্রের সাংবিধানিক বাধ্যবাধকতা। 5. Abolition of titles. শিরোনাম বিলুপ্তি। আর্টিকেল 18 abolishes titles and makes for provisions in that regard. অনুচ্ছেদ 18 শিরোনাম বাতিল করে এবং সেই বিষয়ে 4টি বিধান করে। It prohibits the state from conferring any title except a military or academic distinction on anybody, whether a citizen or a foreigner. এটি নাগরিক বা বিদেশি হোক না কেন রাষ্ট্রকে যে কোনো সংস্থাকে একটি সামরিক বা একাডেমিক পার্থক্য ব্যতীত কোন উপাধি প্রদান করা থেকে নিষিদ্ধ করে। B. It prohibits a citizen of India from accepting any title from any foreign state. এটি ভারতের একজন নাগরিককে কোনো বিদেশি রাষ্ট্র থেকে কোনো উপাধি গ্রহণ করতে নিষেধ করে। C. A foreigner holding any office of profit or trust under the state cannot accept any title from any foreign state without the consent of the president. রাষ্ট্রের অধীনে কোনো লাভ বা আস্থার পদে অধিষ্ঠিত একজন বিদেশি রাষ্ট্রপতির সম্মতি ব্যতীত কোনো বিদেশি রাষ্ট্রের কোনো পদবি গ্রহণ করতে পারবেন না। D. No citizen or foreigner holding any office of profit or trust under the state is to accept any present, emolument or office from or under any foreign state without the consent of the president. কোন নাগরিক বা বিদেশি রাষ্ট্রের অধীনে কোন লাভ বা ট্রাস্টের পদে অধিষ্ঠিত রাষ্ট্রপতির সম্মতি ব্যতীত কোন বিদেশি রাষ্ট্রের কাছ থেকে বা অধীনে কোন উপহার, ভাতা বা পদ গ্রহণ করতে পারবেন না। From the above, it is clear that the hereditary titles of nobility like Maharaja, Raj Bahadur, R.A. Bahadur, R.A. Saheb, Diwan Bahadur, etc., which were conferred by colonial states are banned by Article 18 as these are against the principle of equal status of all. উপরোক্ত থেকে এটা স্পষ্ট যে মহারাজা, রাজ বাহাদুর, রায় বাহাদুর, রায় সাহেব, দেওয়ান বাহাদুর প্রভৃতি বংশগত খেতাব যেমন ঔপনিবেশিক রাষ্ট্র কর্তৃক প্রদত্ত 18 অনুচ্ছেদ দ্বারা নিষিদ্ধ করা হয়েছে কারণ এগুলো সমান মর্যাদার নীতির পরিপন্থী। সবগুলো। In 1996, the Supreme Court upheld the constitutional validity of the national awards Bharat Ratna, Padma Vibhushan, Padma Bhushan and Padma Shri. It ruled that these awards do not amount to titles within the meaning of Article 18 that prohibits only hereditary titles of nobility. Therefore, they are not violative of Article 18 as the theory of equality does not mandate that merit should not be recognized. However, it also ruled that they should not be used as suffixes or prefixes to the names of awardees. Otherwise, they should forfeit the awards. 1996 সালে সুপ্রিম কোর্ট জাতীয় পুরস্কার ভারতরত্ন, পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রীর সাংবিধানিক বৈধতা বহাল রাখে। এটি রায় দেয় যে এই পুরস্কারগুলি 18 অনুচ্ছেদের অর্থের মধ্যে শিরোনাম নয় যা কেবলমাত্র বংশানুক্রমিক আভিজাত্যের শিরোনামকে নিষিদ্ধ করে। সুতরাং তারা 18 অনুচ্ছেদ লঙ্ঘন করে না কারণ সমতার তত্ত্ব বাধ্যতামূলক করে না যে যোগ্যতাকে স্বীকৃতি দেওয়া উচিত নয়। যাই হোক, এটিও রায় দিয়েছে যে পুরস্কারপ্রাপ্তদের নামের সাথে তাদের প্রত্যয় বা উপসর্গ হিসাবে ব্যবহার করা উচিত নয়। অন্যথায় তাদের পুরস্কার বাজেয়াপ্ত করা উচিত।
থিজ ন্যাশনাল অ্যাওয়ার্ড শয়ার ইনস্টিটিউটেড ইন 1954. দি জনতা পার্টি গভর্নমেন্ট হেডেড বাই মোরারজি দেসাই ডিসকন্টিনিউড দেম ইন 1977. বার্থডে ওয়ার অ্যাগেইন রিভিভড ইন 1980 বাই দি ইন্দিরা গান্ধী গভর্নমেন্ট। এই জাতীয় পুরস্কারগুলি 1954 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। মোরারজি দেশাইয়ের নেতৃত্বাধীন জনতা পার্টি সরকার 1977 সালে এগুলি বন্ধ করে দিয়েছিল, কিন্তু ইন্দিরা গান্ধী সরকার 1980 সালে সেগুলি আবার পুনরুজ্জীবিত করেছিল। রাইট টু ফ্রিডম, স্বাধীনতার অধিকার। 1. প্রোটেকশন অফ সিক্স রাইটস, 6টি অধিকার রক্ষা। আর্টিকেল 19 গ্যারান্টিজ টু অল সিটিজেন্স দি সিক্স রাইটস। থিজার অনুচ্ছেদ 19 সকল নাগরিকের 6টি অধিকারের নিশ্চয়তা দেয়। এইগুলো: আই. রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, বা মত প্রকাশের স্বাধীনতার অধিকার। আই. রাইট টু অ্যাসেম্বল পিসেবলি অ্যান্ড উইদাউট আর্মস, শান্তিপূর্ণভাবে এবং অস্ত্র ছাড়া সমবেত হওয়ার অধিকার। আই. রাইট টু ফর্ম অ্যাসোসিয়েশনস অর ইউনিয়নস অর কোঅপারেটিভ সোসাইটিস, সমিতি বা ইউনিয়ন বা সমবায় সমিতি গঠনের অধিকার। আইভি. রাইট টু মুভ ফ্রিলি থ্রু আউট দি টেরিটরি অফ ইন্ডিয়া, ভারতের ভূখণ্ড জুড়ে অবাধে চলাফেরা করার অধিকার। ভি. রাইট টু রেসিড অ্যান্ড স্যাটেল ইন এনি পার্ট অফ দি টেরিটরি অফ ইন্ডিয়া, ভারতের ভূখণ্ডের যে কোনো অংশে বসবাস ও বসতি স্থাপনের অধিকার। ভিআই. রাইট টু প্র্যাকটিস এনি প্রফেশন অর টু ক্যারি অন এনি অকুপেশন, ট্রেড অর বিজনেস, কোন পেশা অনুশীলন করার বা যে কোন পেশা, ব্যবসা বা ব্যবসা করার অধিকার। Originally, Article 19 contained 7 rights. But, the right to acquire, hold and dispose of property was deleted by the 44th Amendment Act of 1978. মূলত 19 অনুচ্ছেদে 7টি অধিকার রয়েছে, কিন্তু সম্পত্তি অর্জন, ধারণ এবং নিষ্পত্তি করার অধিকার 1978 সালের 44তম সংশোধনী আইন দ্বারা মুছে ফেলা হয়েছিল। These six rights are protected against only state action and not private individuals. Moreover, these rights are available only to the citizens and to shareholders of a company but not to foreigners or legal persons like companies or corporations, etc. এই 6টি অধিকার শুধুমাত্র রাষ্ট্রীয় ক্রিয়াকলাপের বিরুদ্ধে সুরক্ষিত এবং ব্যক্তিগত ব্যক্তির নয়। অধিকন্তু, এই অধিকারগুলি শুধুমাত্র নাগরিকদের এবং একটি কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য উপলব্ধ, কিন্তু বিদেশি বা কোম্পানি বা কর্পোরেশন ইত্যাদির মতো আইনি ব্যক্তিদের জন্য নয়। The state can impose reasonable restrictions on the enjoyment of these six rights only on the grounds mentioned in the Article 19 itself and not on any other grounds. রাষ্ট্র এই 6টি অধিকার ভোগের উপর যৌক্তিক বিধিনিষেধ আরোপ করতে পারে শুধুমাত্র 19 অনুচ্ছেদে উল্লিখিত ভিত্তিতে এবং অন্য কোনো কারণে নয়। Freedom of speech and expression. It implies that every citizen has the right to express his views, opinions, belief and convictions freely by word of mouth, writing, printing, picturing or in any other manner. The Supreme Court held that the freedom of speech and expression includes the following. বাক ও মত প্রকাশের স্বাধীনতা এটা বোঝায় যে প্রত্যেক নাগরিকের তার মতামত, বিশ্বাস এবং বিশ্বাসকে মুখের কথা, লেখা, মুদ্রণ, ছবি বা অন্য কোনো উপায়ে প্রকাশ করার অধিকার রয়েছে। সুপ্রিম কোর্ট বলেছে যে বাক ও মত প্রকাশের স্বাধীনতার মধ্যে নিম্নলিখিতগুলি অন্তর্ভুক্ত রয়েছে: এ. রাইট টু প্রোপাগেট ওয়ান'স ভিউস অ্যাজ ওয়েল অ্যাজ ভিউস অফ আদার্স, নিজের মতামতের পাশাপাশি অন্যের মতামত প্রচারের অধিকার। বি. ফ্রিডম অফ দি প্রেস, সংবাদপত্রের স্বাধীনতা। সি. ফ্রিডম অফ কমার্শিয়াল অ্যাডভার্টাইজমেন্টস, বাণিজ্যিক বিজ্ঞাপনের স্বাধীনতা। ডি. রাইট অ্যাগেইনস্ট দি ট্যাপিং অফ টেলিফোনিক কনভারসেশন, টেলিফোনিক কথোপকথন ট্যাপ করার বিরুদ্ধে অধিকার। ই. রাইট টু টেলিকাস্ট, দ্যাট ইজ, গভর্নমেন্ট হ্যাজ নো মনোপলি অন ইলেকট্রনিক মিডিয়া, সম্প্রচারের অধিকার, অর্থাৎ ইলেকট্রনিক মিডিয়ার ওপর সরকারের কোনো একচেটিয়া অধিকার নেই। এফ. রাইট অ্যাগেইনস্ট দি বান্ডিয়েজ কল্ড বাই এ পলিটিক্যাল পার্টি অর অর্গানাইজেশন, কোনো রাজনৈতিক দল বা সংগঠন কর্তৃক আহ্বান করা বন্ধের বিরুদ্ধে অধিকার। জি. রাইট টু নো অ্যাবাউট গভর্নমেন্ট অ্যাক্টিভিটিস, সরকারি কার্যক্রম সম্পর্কে জানার অধিকার। এইচ. ফ্রিডম অফ সিলেন্স, নীরবতার স্বাধীনতা। আই. রাইট অ্যাগেইনস্ট দি ইম্পোজিশন অফ প্রি সেন্সরশিপ অন এ নিউজ পেপার, সংবাদপত্রের উপর প্রাক সেন্সরশিপ আরোপের বিরুদ্ধে অধিকার। যে. রাইট টু ডেমনস্ট্রেশন অর পিকেটিং বাট নোট রাইট টু স্ট্রাইক,
বিক্ষোভ বা পিকেটিং করার অধিকার কিন্তু ধর্মঘট করার অধিকার নয়। The state can impose reasonable restrictions on the exercise of the freedom of speech and expression on the grounds of sovereignty and integrity of India, security of the state, friendly relations with foreign states, public order, decency or morality, contempt of court, defamation, and incitement to an offense. রাষ্ট্র ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা, রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশি রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনশৃঙ্খলা, শালীনতা বা নৈতিকতা, আদালত অবমাননা, মানহানির ভিত্তিতে বাকমত প্রকাশের স্বাধীনতার অনুশীলনের উপর যুক্তিসঙ্গত বিধিনিষেধ আরোপ করতে পারে। এবং একটি অপরাধের প্ররোচনা। ফ্রিডম অফ অ্যাসেম্বলি এভরি সিটিজেন হ্যাজ দি রাইট টু অ্যাসেম্বল পিসেবলি অ্যান্ড উইদাউট আর্মস। It includes the right to hold public meetings, demonstrations and take out processions. This freedom can be exercised only on public land and the assembly must be peaceful and unarmed. This provision does not protect violent, disorderly, riotous assemblies, or one that causes breach of public peace or one that involves arms. This right does not include the right to strike. সমাবেশের স্বাধীনতা প্রত্যেক নাগরিকের শান্তিপূর্ণভাবে এবং অস্ত্র ছাড়া সমবেত হওয়ার অধিকার রয়েছে। এর মধ্যে রয়েছে জনসভা, বিক্ষোভ এবং মিছিল করার অধিকার। এই স্বাধীনতা শুধুমাত্র সরকারি জমিতে প্রয়োগ করা যেতে পারে এবং সমাবেশ অবশ্যই শান্তিপূর্ণ ও নিরস্ত্র হতে হবে। এই বিধানটি হিংসাত্মক, উচ্ছৃঙ্খল, দাঙ্গামূলক সমাবেশগুলিকে রক্ষা করে না বা যেটি জনসাধারণের শান্তি ভঙ্গ করে বা অস্ত্র জড়িত এমন একটিকে রক্ষা করে না। এই অধিকার ধর্মঘট করার অধিকার অন্তর্ভুক্ত করে না। The state can impose reasonable restrictions on the exercise of right of assembly on two grounds, namely, sovereignty and integrity of India and public order including the maintenance of traffic in the area concerned. রাজ্য দুটি ভিত্তিতে সমাবেশের অধিকার প্রয়োগের উপর যুক্তিসঙ্গত বিধিনিষেধ আরোপ করতে পারে, যথা ভারতের সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং সংশ্লিষ্ট এলাকায় যান চলাচলের রক্ষণাবেক্ষণ সহ জনশৃঙ্খলা। আন্ডার সেকশন 144 অফ ক্রিমিনাল প্রসিডিওর কোড 1973, a magistrate can restrain an assembly, meeting or procession if there is a risk of obstruction, annoyance or danger to human life, health or safety or a disturbance of the public tranquility or a riot or any affray. ফৌজদারি কার্যবিধির 1973 ধারা 144 এর অধীনে একজন ম্যাজিস্ট্রেট কোনো সমাবেশ, সভা বা মিছিলে বাধা, বিরক্তি বা মানুষের জীবন, স্বাস্থ্য বা নিরাপত্তা বা জনসাধারণের শান্তির বিঘ্ন ঘটানো বা দাঙ্গার ঝুঁকি থাকলে তা নিষেধ করতে পারেন। কোনো দ্বন্দ্ব। Under Section 141 of the Indian Penal Code, as assembly of 5 or more persons becomes unlawful if the object is a. to resist the execution of any law or legal process, b. to forcibly occupy the property of some person, c. to commit any mischief or criminal trespass, d. to force some person to do an illegal act, and e. to threaten the government or its officials on exercising lawful powers. ভারতীয় দণ্ডবিধির 141 ধারার অধীনে 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশ বেআইনি হয়ে যায় যদি বস্তুটি হয় ক. কোনো আইন বা আইনি প্রক্রিয়ার বাস্তবায়নকে প্রতিহত করা, খ. কোন ব্যক্তির সম্পত্তি জোরপূর্বক দখল করা, গ. কোন দুষ্টুমি বা অপরাধমূলক অনুপ্রবেশ করা, ঘ. কাউকে অবৈধ কাজ করতে বাধ্য করা, এবং আইনানুগ ক্ষমতা প্রয়োগের জন্য সরকার বা তার কর্মকর্তাদের হুমকি দেওয়া। Freedom of association. All citizens have the right to form associations or unions or co-operative societies. It includes the right to form political parties, companies, partnership firms, societies, clubs, organizations, trade unions or any body of persons. It not only includes the right to start an association or union but also to continue with the association or union as such. Further, it covers the negative right of not to form or join an association or union. সমিতির স্বাধীনতা। সকল নাগরিকের সমিতি বা ইউনিয়ন বা কোঅপারেটিভ সোসাইটি গঠনের অধিকার রয়েছে। এতে রাজনৈতিক দল, কোম্পানি, অংশীদারি সংস্থা, সমিতি, ক্লাব, সংস্থা, ট্রেড ইউনিয়ন বা ব্যক্তিদের যে কোনো সংস্থা গঠনের অধিকার অন্তর্ভুক্ত রয়েছে। এটি শুধুমাত্র একটি অ্যাসোসিয়েশন বা ইউনিয়ন শুরু করার অধিকারকে অন্তর্ভুক্ত করে না, বরং এইভাবে অ্যাসোসিয়েশন বা ইউনিয়নের সাথে চালিয়ে যাওয়ার অধিকারও অন্তর্ভুক্ত করে।
উপরন্তু এটি একটি সমিতি বা ইউনিয়ন গঠন বা যোগদান না করার নেতিবাচক অধিকার কভার করে। Reasonable restrictions can be imposed on the exercise of this right by the state on the grounds of sovereignty and integrity of India, public order and morality. Subject to these restrictions, the citizens have complete liberty to form associations or unions for pursuing lawful objectives and purposes. However, the right to obtain recognition of the association is not a fundamental right. ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা, জনশৃঙ্খলা এবং নৈতিকতার ভিত্তিতে রাষ্ট্র কর্তৃক এই অধিকার প্রয়োগের উপর যুক্তিসঙ্গত বিধিনিষেধ আরোপ করা যেতে পারে। এই বিধিনিষেধ সাপেক্ষে নাগরিকদের আইনসম্মত উদ্দেশ্য এবং উদ্দেশ্য অনুসরণের জন্য সমিতি বা ইউনিয়ন গঠনের সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে। তবে সমিতির স্বীকৃতি পাওয়ার অধিকার মৌলিক অধিকার নয়। The Supreme Court held that the trade unions have no guaranteed right to effective bargaining or right to strike or right to declare a lockout. The right to strike can be controlled by an appropriate industrial law. সুপ্রিম কোর্ট বলেছে যে ট্রেড ইউনিয়নগুলির কার্যকর দর কষাকষির বা ধর্মঘট করার অধিকার বা লক আউট ঘোষণা করার অধিকারের কোনো গ্যারান্টি নেই। ধর্মঘটের অধিকার একটি উপযুক্ত শিল্প আইন দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে। Freedom of movement. This freedom entitles every citizen to move freely throughout the territory of the country. He can move freely from one state to another or from one place to another within a state. This right underlines the idea that India is one unit so far as the citizens are concerned. Thus, the purpose is to promote national feeling and not parochialism. চলাফেরার স্বাধীনতা। এই স্বাধীনতা প্রতিটি নাগরিককে দেশের ভূখণ্ড জুড়ে স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার দেয়। তিনি একটি রাজ্য থেকে অন্য রাজ্যে বা একটি রাজ্যের মধ্যে এক স্থান থেকে অন্য জায়গায় অবাধে যেতে পারেন। এই অধিকারটি এই ধারণাটিকে আন্ডারলাইন করে যে ভারত এখন পর্যন্ত নাগরিকদের জন্য একক। এইভাবে উদ্দেশ্য জাতীয় অনুভূতি প্রচার করা সংকীর্ণতা নয়। The grounds of imposing reasonable restrictions on this freedom are two, namely, the interests of general public and the protection of interests of any scheduled tribe. The entry of outsiders in tribal area is restricted to protect the distinctive culture, language, customs and manners of scheduled tribes and to safeguard their traditional vocation and properties against the exploitation. এই স্বাধীনতার উপর যুক্তিসঙ্গত বিধিনিষেধ আরোপের কারণ দুটি, যথা সাধারণ জনগণের স্বার্থ এবং যে কোনো তফসিলি উপজাতির স্বার্থ রক্ষা। উপজাতি অঞ্চলে বহিরাগতদের প্রবেশ সীমিত করা হয়েছে তফসিলি উপজাতিদের স্বতন্ত্র সংস্কৃতি, ভাষা, রীতিনীতি এবং আচার আচরণ রক্ষা করতে এবং শোষণের বিরুদ্ধে তাদের ঐতিহ্যগত পেশা ও সম্পত্তি রক্ষা করার জন্য। The Supreme Court held that the freedom of movement of prostitutes can be restricted on the ground of public health and in the interest of public morals. The Bombay High Court validated the restrictions on the movement of persons affected by AIDS. সুপ্রিম কোর্ট বলেছে যে পতিতাদের চলাচলের স্বাধীনতা জনস্বাস্থ্যের ভিত্তিতে এবং জনসাধারণের নৈতিকতার স্বার্থে সীমাবদ্ধ করা যেতে পারে। বোম্বে হাইকোর্ট এইডসে আক্রান্ত ব্যক্তিদের চলাচলের উপর নিষেধাজ্ঞাকে বৈধ করেছে। দি ফ্রিডম অফ মুভমেন্ট হ্যাজ টু ডিমেনশনস, ভাইজ, ইন্টারনাল রাইট টু মুভ ইনসাইড দি কান্ট্রি অ্যান্ড এক্সটার্নাল রাইট টু মুভ আউট অফ দি কান্ট্রি অ্যান্ড রাইট টু কাম ব্যাক টু দি কান্ট্রি। আর্টিকেল 19 protects only the first dimension. The second dimension is dealt by Article 21 right to life and personal liberty. চলাফেরার স্বাধীনতার দুটি মাত্রা রয়েছে, যেমন অভ্যন্তরীণ দেশের ভিতরে যাওয়ার অধিকার এবং বহিরাগত দেশের বাইরে যাওয়ার অধিকার এবং দেশে ফিরে আসার অধিকার। অনুচ্ছেদ 19 শুধুমাত্র প্রথম মাত্রা রক্ষা করে। দ্বিতীয় মাত্রাটি অনুচ্ছেদ 21 জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকার দ্বারা মোকাবিলা করা হয়। ফ্রিডম অফ রেসিডেন্স। এভরি সিটিজেন হ্যাজ দি রাইট টু রেসিড অ্যান্ড সেটেল ইন এনি পার্ট অফ দি টেরিটরি অফ দি কান্ট্রি। This right has two parts: A. The right to reside in any part of the country, which means to stay at any place temporarily, and B. The right to settle in any part of the country, which means to set up a home or domicile at any place permanently. This right is intended to remove internal barriers within the country or between any of its parts. This promotes nationalism and avoids narrow-mindedness.
বসবাসের স্বাধীনতা প্রত্যেক নাগরিকের দেশের ভূখণ্ডের যে কোনো অংশে বসবাস ও বসতি স্থাপনের অধিকার রয়েছে। এই অধিকারের দুটি অংশ রয়েছে: ক দেশের যে কোনো অংশে বসবাসের অধিকার, যার অর্থ অস্থায়ীভাবে যে কোনো জায়গায় থাকার, এবং খ দেশের যে কোনো অংশে বসতি স্থাপনের অধিকার, যার অর্থ স্থায়ীভাবে যে কোনো জায়গায় বাড়ি বা আবাস। এই অধিকারটি দেশের অভ্যন্তরে বা এর যে কোনো অংশের মধ্যে অভ্যন্তরীণ প্রতিবন্ধকতা দূর করার উদ্দেশ্যে। এটি জাতীয়তাবাদকে উৎসাহিত করে এবং সংকীর্ণ মানসিকতা এড়িয়ে যায়। The state can impose reasonable restrictions on the exercise of this right on two grounds, namely, the interest of general public and the protection of interests of any scheduled tribes. The right of outsiders to reside and settle in tribal area is restricted to protect the distinctive culture, language, customs and manners of scheduled tribes and to safeguard their traditional vocation and properties against the exploitation. In many parts of the country, the tribals have been permitted to regulate their property rights in accordance with their customary rules and laws. রাষ্ট্র এই অধিকার প্রয়োগের উপর দুটি ভিত্তিতে যুক্তিসঙ্গত বিধিনিষেধ আরোপ করতে পারে, যথা সাধারণ জনগণের স্বার্থ এবং যে কোনো তফসিলি উপজাতির স্বার্থ রক্ষা। উপজাতি অঞ্চলে বহিরাগতদের বসবাস ও বসতি স্থাপনের অধিকার তফসিলি উপজাতিদের স্বতন্ত্র সংস্কৃতি, ভাষা, রীতিনীতি এবং আচার আচরণ রক্ষা এবং শোষণের বিরুদ্ধে তাদের ঐতিহ্যগত পেশা ও সম্পত্তি রক্ষা করার জন্য সীমাবদ্ধ। দেশের অনেক জায়গায় আদিবাসীদের তাদের প্রথাগত নিয়ম ও আইন অনুসারে তাদের সম্পত্তির অধিকার নিয়ন্ত্রণ করার অনুমতি দেওয়া হয়েছে। The Supreme Court held that certain area can be banned for certain kinds of persons like prostitutes and habitual offenders. From the above, it is clear that the right to residence and the right to movement are overlapping to some extent. Both are complementary to each other. সুপ্রিম কোর্ট বলেছে যে নির্দিষ্ট অঞ্চলগুলি নির্দিষ্ট ধরনের ব্যক্তির জন্য নিষিদ্ধ করা যেতে পারে, যেমন পতিতা এবং অভ্যাসগত অপরাধীদের জন্য। উপরোক্ত থেকে এটা স্পষ্ট যে বসবাসের অধিকার এবং আন্দোলনের অধিকার কিছু পরিমাণে ওভারল্যাপ করছে। উভয়ই একে অপরের পরিপূরক। ফ্রিডম অফ প্রফেশন, ইটিসি, পেশার স্বাধীনতা ইত্যাদি। অল সিটিজেন্স আর গিভেন the right to practice any profession or to carry on any occupation, trade or business. This right is very wide as it covers all the means of earning one's livelihood. সকল নাগরিককে যে কোন পেশা অনুশীলন বা যে কোন পেশা, ব্যবসা বা ব্যবসা করার অধিকার দেওয়া হয়েছে। এই অধিকারটি অত্যন্ত বিস্তৃত কারণ এটি একজনের জীবিকা উপার্জনের সমস্ত উপায়কে কভার করে। The state can impose reasonable restrictions on the exercise of this right in the interest of the general public. Further, the state is empowered to. রাষ্ট্র সাধারণ জনগণের স্বার্থে এই অধিকার প্রয়োগে যুক্তিসঙ্গত বিধিনিষেধ আরোপ করতে পারে। আরও, রাষ্ট্রকে ক্ষমতা দেওয়া হয়েছে prescribe professional or technical qualifications necessary for practicing any profession or carrying on any occupation, trade or business, and কোনো পেশা অনুশীলন বা কোনো পেশা, ব্যবসা বা ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় পেশাদার বা প্রযুক্তিগত যোগ্যতা নির্ধারণ করুন, এবং বি ক্যারি অন বাই ইটসেলফ এনি ট্রেড, বিজনেস, ইন্ডাস্ট্রি অর সার্ভিস whether to the execution complete or partial of citizens or otherwise. নাগরিকদের বর্জন, সম্পূর্ণ বা আংশিক বা অন্যথায় যে কোন বাণিজ্য, ব্যবসা, শিল্প বা পরিষেবা নিজেই চালিয়ে যান। Thus, no objection can be made when the state carries on a trade, business, industry or service either as a monopoly, complete or partial to the execution of citizens, all or some only, or in competition with any citizen. The state is not required to justify its monopoly. এইভাবে, রাষ্ট্র যখন নাগরিকদের সমস্ত বা শুধুমাত্র কিছু বাদ দিয়ে একচেটিয়া, সম্পূর্ণ বা আংশিক হিসাবে বা কোনো নাগরিকের সাথে প্রতিযোগিতায় বাণিজ্য, ব্যবসা, শিল্প বা পরিষেবা পরিচালনা করে তখন কোনো আপত্তি করা যায় না। রাষ্ট্র তার একচেটিয়া ন্যায্যতা প্রয়োজন হয় না। This right does not include the right to carry on a profession or business or trade or occupation that is immoral, trafficking in women or children, or dangerous, harmful drugs or explosives, etc. The state can absolutely prohibit these or regulate them through licensing.
এই অধিকারের মধ্যে অনৈতিক, নারী বা শিশুদের পাচার বা বিপজ্জনক, ক্ষতিকারক মাদক বা বিস্ফোরক ইত্যাদি এমন একটি পেশা বা পেশা চালিয়ে যাওয়ার অধিকার অন্তর্ভুক্ত নয়। রাষ্ট্র এগুলিকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করতে পারে বা লাইসেন্সের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারে। 2. প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন ফর অফেন্স। অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে সুরক্ষা। আর্টিকেল 20 গ্রান্টস প্রোটেকশন অ্যাগেইনস্ট দি আরবিট্রারি অ্যান্ড এক্সেসিভ পিউনিশমেন্ট টু অ্যান অ্যাকাসেড পারসন, whether citizen or foreigner or legal person like a company or a corporation. It contains 3 provisions in that direction. ধারা 20 অভিযুক্ত ব্যক্তিকে নির্বিচারে এবং অত্যধিক শাস্তির বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে, নাগরিক বা বিদেশী বা কোম্পানি বা কর্পোরেশনের মতো আইনি ব্যক্তি। এতে সেই দিক থেকে 3টি বিধান রয়েছে। No ex post facto law, no person shall be convicted of any offence except for violation of a law in force at the time of the commission of the act, nor subjected to a penalty greater than that prescribed by the law in force at the time of the commission of the act. কোন প্রাক্তন উত্তর আইন কোন ব্যক্তি আইনটি করার সময় বলবৎ আইন লঙ্ঘন ব্যতীত কোন অপরাধের জন্য দোষী সাব্যস্ত হবেন না বা এর চেয়ে বেশি দণ্ডের শিকার হবেন না যে আইনের কমিশনের সময় বলবৎ আইন দ্বারা নির্ধারিত। বি. নো ডাবল জিওপার্ডি, নো পারসন শল বি প্রসিকিউটেড অ্যান্ড পিউনিশেড ফর দি সেম অফেন্স মোর দ্যান ওয়ান্স। কোন দ্বিগুণ ঝুঁকি নেই, একই অপরাধের জন্য একাধিকবার কোনো ব্যক্তিকে বিচার করা হবে না এবং শাস্তি দেওয়া হবে না। সি. নো সেলফ ইনক্রিমিনেশন, নো পারসন অ্যাকাসেড অফ এনি অফেন্স শল বি কম্পেলড টু বি এ উইটনেস অ্যাগেইনস্ট হিমসেলফ। কোনো আত্ম অপরাধ নয়, কোনো অপরাধের জন্য অভিযুক্ত কোনো ব্যক্তিকে নিজের বিরুদ্ধে সাক্ষী হতে বাধ্য করা হবে না। An ex post facto law is one that imposes penalties retroactively, that is, upon acts already done or which increases the penalties for such acts. The enactment of such a law is prohibited by the first provision of Article 20. However, this limitation is imposed only on criminal laws and not on civil laws or tax laws. In other words, a civil liability or a tax can be imposed retrospectively. Further, this provision prohibits only conviction or sentence under an ex post facto criminal law and not the trial thereof. Finally, the protection immunity under this provision cannot be claimed in case of preventive detention or demanding security from a person. একটি প্রাক্তন উত্তর ফ্যাক্টো আইন এমন একটি যা পূর্ববর্তীভাবে প্রত্যাবর্তনমূলকভাবে শাস্তি আরোপ করে, অর্থাৎ ইতিমধ্যেই করা ক্রিয়াকলাপগুলির উপর বা যা এই ধরনের কাজের জন্য শাস্তি বাড়ায়। অনুচ্ছেদ 20 এর প্রথম বিধান দ্বারা এই ধরনের একটি আইন প্রণয়ন নিষিদ্ধ। যাই হোক, এই সীমাবদ্ধতা শুধুমাত্র ফৌজদারি আইনের উপর আরোপিত এবং দেওয়ানি আইন বা কর আইনে নয়। অন্য কথায়, একটি নাগরিক দায় বা কর পূর্ববর্তীভাবে আরোপ করা যেতে পারে। তদুপরি, এই বিধানটি প্রাক্তন উত্তর ফৌজদারি আইনের অধীনে কেবল দোষী সাব্যস্ত হওয়া বা সাজাকে নিষিদ্ধ করে এবং এর বিচার নয়। অবশেষে, এই বিধানের অধীনে সুরক্ষা, অনাক্রম্যতা, প্রতিরোধমূলক আটক বা একজন ব্যক্তির কাছ থেকে নিরাপত্তা দাবি করার ক্ষেত্রে দাবি করা যাবে না। The protection against the double jeopardy is available only in proceedings before a court of law or a judicial tribunal. In other words, it is not available in proceedings before departmental or administrative authorities as they are not of judicial nature. দ্বৈত ঝুঁকির বিরুদ্ধে সুরক্ষা শুধুমাত্র আইনের আদালত বা বিচারক ট্রাইব্যুনালের সামনে কার্যধারায় উপলব্ধ। অন্য কথায়, এটি বিভাগীয় বা প্রশাসনিক কর্তৃপক্ষের সামনে কার্যধারায় উপলব্ধ নয় কারণ তারা বিচারক প্রকৃতির নয়। The protection against the self-incrimination extends to both oral evidence and documentary evidence. However, it does not extend to compulsory production of material objects, compulsion to give thumb impression, specimen signature, blood specimens, and compulsory excision of the body. Further, it extends only to criminal proceedings and not to civil proceedings or proceedings which are not of criminal nature. আত্ম অপরাধের বিরুদ্ধে সুরক্ষা মৌখিক প্রমাণ এবং ডকুমেন্টারি প্রমাণ উভয়ের মধ্যে প্রসারিত। যাই হোক, এটি বস্তুগত বস্তুর বাধ্যতামূলক উৎপাদন, অঙ্গুষ্ঠের ছাপ, নমুনা স্বাক্ষর,
রক্তের নমুনা এবং আইআইআই দেহের বাধ্যতামূলক প্রদর্শনী প্রদানের জন্য প্রসারিত নয়। তদুপরি এটি শুধুমাত্র ফৌজদারি কার্যধারায় প্রসারিত এবং দেওয়ানি কার্যধারা বা কার্যধারায় নয় যা ফৌজদারি প্রকৃতির নয়। 3. প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লাইবার্টি, জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষা। আর্টিকেল 21 declares that no person shall be deprived of his life or personal liberty except according to procedure established by law. This right is available to both citizens and non-citizens. অনুচ্ছেদ 21 ঘোষণা করে যে আইন দ্বারা প্রতিষ্ঠিত পদ্ধতি ব্যতীত কোনো ব্যক্তিকে তার জীবন বা ব্যক্তিগত স্বাধীনতা থেকে বঞ্চিত করা হবে না। এই অধিকার নাগরিক এবং অনাগরিক উভয়ের জন্য উপলব্ধ। In the famous Gopalan case 1950, the Supreme Court has taken a narrow interpretation of the Article 21. It held that the protection under Article 21 is available only against the arbitrary executive action and not from arbitrary legislative action. This means that the state can deprive the right to life and personal liberty of a person based on a law. বিখ্যাত গোপালন মামলায় 1950 সুপ্রিম কোর্ট 21 ধারার একটি সংকীর্ণ ব্যাখ্যা নিয়েছে। এতে বলা হয়েছে যে 21 ধারার অধীনে সুরক্ষা কেবলমাত্র নির্বিচারে কার্যনির্বাহী পদক্ষেপের বিরুদ্ধে পাওয়া যায় এবং নির্বিচারে আইনি পদক্ষেপের বিরুদ্ধে নয়। এর অর্থ হল রাষ্ট্র আইনের ভিত্তিতে একজন ব্যক্তির জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার থেকে বঞ্চিত করতে পারে। This is misuse of the expression procedure established by law in Article 21, which is different from the expression due process of law contained in the American Constitution. Hence, the validity of a law that has prescribed the procedure cannot be questioned on the ground that the law is unreasonable, unfair or unjust. Secondly, the Supreme Court held that the personal liberty means only liberty relating to the person or body of the individual. এটি অনুচ্ছেদ 21 আইনের দ্বারা প্রতিষ্ঠিত পদ্ধতি অভিব্যক্তির কারণে যা আমেরিকান সংবিধানে থাকা আইনের যথাযথ প্রক্রিয়া অভিব্যক্তি থেকে আলাদা। সুতরাং আইনটি অযৌক্তিক অন্যায্য বা অন্যায্য এই কারণে যে আইনটি একটি পদ্ধতি নির্ধারণ করেছে তার বৈধতা নিয়ে প্রশ্ন তোলা যায় না। দ্বিতীয়ত, সুপ্রিম কোর্ট বলেছে যে ব্যক্তিগত স্বাধীনতা মানে শুধুমাত্র ব্যক্তি বা ব্যক্তির শরীরের সাথে সম্পর্কিত স্বাধীনতা। But in Menaka case 1978, the Supreme Court overruled its judgment in the Gopalan case by taking a wider interpretation of the Article 21. Therefore, it ruled that the right to life and personal liberty of a person can be deprived by a law provided the procedure prescribed by that law is reasonable, fair and just. In other words, it has introduced the American expression due process of law. In effect, the protection under Article 21 should be available not only against the arbitrary executive action but also against the arbitrary legislative action. কিন্তু মেনাকা মামলায় 1978 সুপ্রিম কোর্ট 21 ধারার বিস্তৃত ব্যাখ্যা গ্রহণ করে গোপালন মামলায় তার রায় বাতিল করেছে। তাই এটি রায় দিয়েছে যে একজন ব্যক্তির জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার আইন দ্বারা বঞ্চিত হতে পারে যদি সেই আইন দ্বারা নির্ধারিত পদ্ধতিটি যুক্তিসঙ্গত, ন্যায্য এবং ন্যায়সঙ্গত হয়। অন্য কথায় এটি আমেরিকান অভিব্যক্তি আইনের যথাযথ প্রক্রিয়া চালু করেছে। কার্যত অনুচ্ছেদ 21 এর অধীনে সুরক্ষা শুধুমাত্র স্বেচ্ছাচারী কার্যনির্বাহী পদক্ষেপের বিরুদ্ধে নয় বরং স্বেচ্ছাচারী আইনি পদক্ষেপের বিরুদ্ধেও পাওয়া উচিত। Further, the court held that the right to life, as embodied in Article 21 is not merely confined to animal existence or survival but it includes within its ambit the right to live with human dignity and all those aspects of life which go to make a man's life meaningful, complete and worth living. It also ruled that the expression personal liberty in Article 21 is of the widest amplitude and it covers a variety of rights that go to constitute the personal liberties of a man. আরও আদালত বলেছিল যে 21 অনুচ্ছেদে মূর্ত জীবনের অধিকার শুধুমাত্র প্রাণীর অস্তিত্ব বা বেঁচে থাকার মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি এর পরিধির মধ্যে মানব মর্যাদার সাথে বেঁচে থাকার অধিকার এবং জীবনের সেই সমস্ত দিক অন্তর্ভুক্ত করে মানুষের জীবন অর্থবহ, পরিপূর্ণ এবং বেঁচে থাকার যোগ্য।
এটিও রায় দেয় যে 21 অনুচ্ছেদে ব্যক্তিগত স্বাধীনতা অভিব্যক্তিটি সবচেয়ে বিস্তৃত প্রশস্ততার এবং এটি বিভিন্ন অধিকারকে কভার করে যা একজন মানুষের ব্যক্তিগত স্বাধীনতা গঠন করে। The Supreme Court has reaffirmed its judgment in the Menaka case in the subsequent cases. It has declared the following rights as part of Article 21. সুপ্রিম কোর্ট পরবর্তী মামলাগুলিতে মেনাকা মামলায় তার রায় পুনর্বহাল করেছে। এটি অনুচ্ছেদ 21 অংশ হিসাবে নিম্নলিখিত অধিকারগুলি ঘোষণা করেছে। 1. রাইট টু লিভ উইথ হিউম্যান ডিগনিটি, মানব মর্যাদার সাথে বেঁচে থাকার অধিকার। 2. রাইট টু ডিসেন্ট এনভায়রনমেন্ট ইনক্লুডিং পলিউশন ফ্রি ওয়াটার অ্যান্ড এয়ার অ্যান্ড প্রোটেকশন অ্যাগেইনস্ট দি হাজার্ডাস ইন্ডাস্ট্রিজ, দূষণমুক্ত পানি ও বায়ু এবং বিপজ্জনক শিল্পের বিরুদ্ধে সুরক্ষা সহ শালীন পরিবেশের অধিকার। 3. রাইট টু লিভলিহুড, জীবিকা নির্বাহের অধিকার। 4. রাইট টু প্রাইভেসি, গোপনীয়তার অধিকার। 5. রাইট টু শেল্টার, আশ্রয়ের অধিকার। 6. রাইট টু হেলথ, স্বাস্থ্যের অধিকার। 7. রাইট টু ফ্রি এডুকেশন আপ টু 14 ইয়ার্স অফ এজ, 14 বছর বয়স পর্যন্ত বিনামূল্যে শিক্ষার অধিকার। 8. রাইট টু ফ্রি লিগাল এইডি, বিনামূল্যে আইনি সহায়তা পাওয়ার অধিকার। 9. রাইট অ্যাগেইনস্ট দি সলিটারি কনফাইনমেন্ট, নির্জন কারাবাসের বিরুদ্ধে অধিকার। 10. রাইট টু স্পিডি ট্রায়াল, দ্রুত বিচারের অধিকার। 11. রাইট অ্যাগেইনস্ট দি হ্যান্ডকাফিং, হাতকড়ার বিরুদ্ধে ডান। 12. রাইট অ্যাগেইনস্ট দি ইনহুমান ট্রিটমেন্ট, অমানবিক আচরণের বিরুদ্ধে অধিকার। 13. রাইট অ্যাগেইনস্ট দি ডেলাইড এক্সিকিউশন, বিলম্বিত মৃত্যুদণ্ডের বিরুদ্ধে অধিকার। 14. রাইট টু ট্রাভেল অ্যাব্রোড, বিদেশ ভ্রমণের অধিকার। 15. রাইট অ্যাগেইনস্ট দি বন্ডেড লেবার, বন্ডেড শ্রমের বিরুদ্ধে অধিকার। 16. রাইট অ্যাগেইনস্ট দি কাস্টোডিয়াল হ্যারাসমেন্ট, হেফাজতে হয়রানির বিরুদ্ধে অধিকার। 17. রাইট টু এমার্জেন্সি মেডিকেল এইডি, জরুরি চিকিৎসা সহায়তার অধিকার। 18. রাইট টু টাইমলি মেডিকেল ট্রিটমেন্ট ইন গভর্নমেন্ট হসপিটাল, সরকারি হাসপাতালে সময়মতো চিকিৎসার অধিকার। 19. রাইট নট টু বি ড্রাইভেন আউট অফ এ স্টেট, রাষ্ট্র থেকে বিতাড়িত না হওয়ার অধিকার। 20. রাইট টু ফেয়ার ট্রায়াল, ন্যায্য বিচারের অধিকার। 21. রাইট অফ প্রিজনার টু হ্যাভ নেসেসিটিস অফ লাইফ, বন্দির প্রয়োজনীয় জিনিস পাওয়ার অধিকার, জীবন। 22. রাইট অফ ওম্যান টু বি ট্রিটেড উইথ ডিসেন্সি অ্যান্ড ডিগনিটি, নারীদের শালীনতা ও মর্যাদার সাথে আচরণ করার অধিকার। 23. রাইট অ্যাগেইনস্ট দি পাবলিক হ্যাঙ্গিং, জনসমক্ষে ফাঁসির বিরুদ্ধে অধিকার। 24. রাইট টু রোড ইন হিল এরিয়া, পার্বত্য এলাকায় রাস্তার অধিকার। 25. রাইট টু ইনফরমেশন, তথ্যের অধিকার। 26. রাইট টু রিপুটেশন, খ্যাতির অধিকার। 27. রাইট অফ অ্যাপিল ফ্রম এ জাজমেন্ট অফ কনভিকশন, দোষী সাব্যস্ত হওয়ার রায় থেকে আপিলের অধিকার। 28. রাইট টু ফ্যামিলি পেনশন, পারিবারিক পেনশন পাওয়ার অধিকার। 29. রাইট টু সোশ্যাল অ্যান্ড ইকোনমিক জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচার এবং ক্ষমতায়নের অধিকার। 30. রাইট অ্যাগেইনস্ট দি বার ফেটার্স, বার বেরি বিরুদ্ধে ডান। 31. রাইট টু অ্যাপ্রোপ্রিয়েট লাইফ ইন্স্যুরেন্স পলিসি, উপযুক্ত জীবন বীমা পলিসির অধিকার। 32. রাইট টু এসেলিভ, ঘুমানোর অধিকার। 33. রাইট টু ফ্রিডম ফ্রম নয়েজ পলিউশন, শব্দ দূষণ থেকে স্বাধীনতার অধিকার। 34. রাইট টু সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, টেকসই উন্নয়নের অধিকার। 35. রাইট টু অপরচুনিটি, সুযোগের অধিকার। 4. রাইট টু এডুকেশন, শিক্ষার অধিকার। আর্টিকেল 21 ডিক্লার্স দ্যাট দি স্টেট শল প্রোভাইড ফ্রি অ্যান্ড কম্পালসরি এডুকেশন টু অল চিলড্রেন অফ দি এজ অফ 6 to 14 years in such a manner as the state may determine. Thus, this provision makes only elementary education a fundamental right and not higher or professional education. অনুচ্ছেদ 21 ঘোষণা করে যে রাষ্ট্র নির্ধারণ করবে এমন পদ্ধতিতে 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা প্রদান করবে। সুতরাং এই বিধান শুধুমাত্র প্রাথমিক শিক্ষাকে একটি মৌলিক অধিকার করে, উচ্চ বা পেশাগত শিক্ষা নয়। This provision was added by the 86th Constitutional Amendment Act of 2002. This amendment is a major milestone in the country aim to achieve education for all. The government described this step as the dawn of the second revolution in the chapter of citizens' rights. এই বিধানটি 2002 সালের 86তম সাংবিধানিক সংশোধনী আইন দ্বারা যুক্ত করা হয়েছিল।
এই সংশোধনী সকলের জন্য শিক্ষা অর্জনের দেশের লক্ষ্যে একটি বড় মাইলফলক। সরকার এই পদক্ষেপকে নাগরিকদের অধিকারের অধ্যায় দ্বিতীয় বিপ্লবের ভোর বলে বর্ণনা করেছে। Even before this amendment, the Constitution contained a provision for free and compulsory education for children under Article 45 in Part IV. However, being a directive principle, it was not enforceable by the courts. Now, there is scope for judicial intervention in this regard. এই সংশোধনীর আগেও সংবিধানে 45 অনুচ্ছেদে শিশুদের জন্য বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার বিধান ছিল। যাই হোক, একটি নির্দেশিক নীতি হওয়ায় এটি আদালত দ্বারা প্রয়োগযোগ্য ছিল না। এখন এ বিষয়ে বিচার বিভাগীয় হস্তক্ষেপের সুযোগ রয়েছে। This amendment changed the subject matter of Article 45 in Directive Principles. It now reads, the state shall endeavor to provide early childhood care and education for all children until they complete the age of 6 years. It also added a new fundamental duty under Article 51 that reads, it shall be the duty of every citizen of India to provide opportunities for education to his child, or what between the age of 6 and 14 years. এই সংশোধনী ধারা 45 এর বিষয়বস্তুকে নির্দেশমূলক নীতিতে পরিবর্তন করেছে। এতে এখন লেখা আছে, রাষ্ট্র সকল শিশুর 6 বছর বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত তাদের প্রাথমিক শৈশবকালীন যত্ন এবং শিক্ষা প্রদানের চেষ্টা করবে। এটি অনুচ্ছেদ 51 এর অধীনে একটি নতুন মৌলিক কর্তব্য যুক্ত করেছে যা লেখা আছে, এটি প্রতিটি নাগরিকের কর্তব্য হবে ভারত 6 থেকে 14 বছরের মধ্যে তার সন্তান বা ওয়ার্ডকে শিক্ষার সুযোগ দেবে। In 1993 itself, the Supreme Court recognized a fundamental right to primary education in the right to life under Article 21. It held that every child or citizen of this country has a right to free education until he completes the age of 14 years. Thereafter, his right to education is subject to the limits of economic capacity and development of the state. In this judgment, the court overruled its earlier judgment 1992, which declared that there was a fundamental right to education up to any level including professional education like. 1993 সালে সুপ্রিম কোর্ট 21 অনুচ্ছেদের অধীনে জীবনের অধিকারে প্রাথমিক শিক্ষার একটি মৌলিক অধিকারকে স্বীকৃতি দেয়। এটি বলে যে এই দেশের প্রতিটি শিশু বা নাগরিকের 14 বছর বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত বিনামূল্যে শিক্ষার অধিকার রয়েছে। অতঃপর তার শিক্ষার অধিকার রাষ্ট্রের অর্থনৈতিক সক্ষমতা ও উন্নয়নের সীমা সাপেক্ষে। এই বিচারকের মধ্যে উল্লেখ্য, আদালত তার আগের রায় 1992 বাতিল করেছে যা ঘোষণা করেছিল যে পেশাগত শিক্ষা সহ যে কোনো স্তর পর্যন্ত শিক্ষার মৌলিক অধিকার ছিল। মেডিসিন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। In pursuance of Article 21, the Parliament enacted the Right of Children to Free and Compulsory Education (RTE) Act 2009. This act seeks to provide that every child has a right to be provided full-time elementary education of satisfactory and equitable quality in a formal school which satisfies certain essential norms and standards. This legislation is anchored in the belief that the values of equality, social justice and democracy and the creation of a just and human society can be achieved only through provision of inclusive elementary education to all. ঔষধ এবং প্রকৌশল। অনুচ্ছেদ 21 অনুসরণে সংসদ শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার আরটিই আইন 2009 প্রণয়ন করেছে। এই আইনটি প্রদান করতে চায় যে প্রতিটি শিশুর সন্তোষজনক এবং ন্যায়সঙ্গত মানের পূর্ণকালীন প্রাথমিক শিক্ষা প্রদানের অধিকার রয়েছে। আনুষ্ঠানিক স্কুল যা কিছু প্রয়োজনীয় নিয়ম এবং মানকে সন্তুষ্ট করে। এই আইনটি এই বিশ্বাসে স্থাপিত যে সাম্য, সামাজিক ন্যায়বিচার এবং গণতন্ত্রের মূল্যবোধ এবং একটি ন্যায্য ও মানবিক সমাজ গঠন কেবলমাত্র সকলের জন্য অন্তর্ভুক্তিমূলক প্রাথমিক শিক্ষার ব্যবস্থার মাধ্যমে অর্জন করা যেতে পারে। 5. প্রোটেকশন অ্যাগেইনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন। গ্রেফতার ও আটকের বিরুদ্ধে সুরক্ষা। Article 22 grants protection to persons who are arrested or detained. Detention is of two types, namely, punitive and preventive. Punitive detention is to punish a person for an offense committed by him after trial and conviction in a court. Preventive detention, on the other hand, means detention of a person without trial and conviction by a court.
Its purpose is not to punish a person for a past offense but to prevent him from committing an offense in the near future. Thus, preventive detention is only a precautionary measure and based on suspicion. ধারা 22 গ্রেপ্তার বা আটক ব্যক্তিদের সুরক্ষা প্রদান করে। আটক দুই প্রকার, যথা শান্তিমূলক এবং প্রতিরোধমূলক। শান্তিমূলক আটক হল আদালতে বিচার এবং দোষী সাব্যস্ত হওয়ার পরে একজন ব্যক্তিকে তার দ্বারা সংঘটিত অপরাধের জন্য শাস্তি দেওয়া। অন্যদিকে প্রতিরোধমূলক আটকের অর্থ হল কোনো বিচার ছাড়াই কোনো ব্যক্তিকে আটক করা এবং আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হওয়া। এর উদ্দেশ্য অতীতের কোনো অপরাধের জন্য কোনো ব্যক্তিকে শাস্তি দেওয়া নয়, বরং তাকে নিকট ভবিষ্যতে কোনো অপরাধ করা থেকে বিরত রাখা। সুতরাং প্রতিরোধমূলক আটক শুধুমাত্র একটি সতর্কতামূলক ব্যবস্থা এবং সন্দেহের ভিত্তিতে। The Article 22 has two parts. The first part deals with the cases of ordinary law and the second part deals with the cases of preventive detention law. অনুচ্ছেদ 22 এর দুটি অংশ রয়েছে। প্রথম অংশটি সাধারণ আইনের মামলা এবং দ্বিতীয় অংশটি প্রতিরোধমূলক আটক আইনের মামলাগুলির সাথে সম্পর্কিত। The first part of Article 22 confers the following rights on a person who is arrested or detained under an ordinary law. ধারা 22 এর প্রথম অংশে একজন সাধারণ আইনের অধীনে গ্রেপ্তার বা আটক ব্যক্তিকে নিম্নলিখিত অধিকারগুলি প্রদান করা হয়েছে। রাইট টু বি ইনফরমেড অফ দি গ্রাউন্ডস অফ অ্যারেস্ট, গ্রেপ্তারের কারণ সম্পর্কে অবহিত হওয়ার অধিকার। রাইট টু কনসাল্ট অ্যান্ড বি ডিফেন্ডেড বাই এ লিগাল প্র্যাকটিশনার, একজন আইনজীবী দ্বারা পরামর্শ এবং রক্ষা করার অধিকার। রাইট টু বি প্রোডাক্ট বিফোর এ ম্যাজিস্ট্রেট উইথিন 24 আওয়ার্স এক্সক্লুডিং দি জার্নি টাইম, যাত্রার সময় বাদ দিয়ে 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার অধিকার। রাইট টু বি রিলিজড আফটার 24 আওয়ার্স আনলেস দি ম্যাজিস্ট্রেট অথরাইজেস ফার্দার ডিটেনশন, ম্যাজিস্ট্রেট আরও আটকের অনুমোদন না দিলে 24 ঘন্টা পরে মুক্তি পাওয়ার অধিকার। These safeguards are not available to an enemy alien or a person arrested or detained under a preventive detention law. এই সুরক্ষাগুলি কোনো শত্রু এলিয়েন বা প্রতিরোধমূলক আটক আইনের অধীনে গ্রেপ্তার বা আটক ব্যক্তিদের জন্য উপলব্ধ নয়। The Supreme Court also ruled that the arrest and detention in the first part of Article 22 do not cover arrest under the orders of a court, civil arrest, arrest on failure to pay the income tax, and deportation of an alien. They apply only to an act of a criminal or quasi-criminal nature or some activity prejudicial to public interest. সুপ্রিম কোর্ট আরও রায় দিয়েছে যে ধারা 22 এর প্রথম অংশে গ্রেপ্তার এবং আটক আদালতের আদেশের অধীনে গ্রেপ্তার, দেওয়ানি গ্রেপ্তার, আয়কর পরিশোধে ব্যর্থতার জন্য গ্রেপ্তার এবং একজন বহিরাগতের নির্বাসনকে কভার করে না। তারা শুধুমাত্র একটি অপরাধমূলক বা আধা অপরাধী প্রকৃতির বা জনস্বার্থের জন্য ক্ষতিকর কিছু কার্যকলাপের ক্ষেত্রে প্রযোজ্য। The second part of Article 22 grants protection to persons who are arrested or detained under a preventive detention law. This protection is available to both citizens as well as aliens and includes the following. ধারা 22 এর দ্বিতীয় অংশ এমন ব্যক্তিদের সুরক্ষা প্রদান করে যারা প্রতিরোধমূলক আটক আইনের অধীনে গ্রেপ্তার বা আটক। এই সুরক্ষা নাগরিকদের পাশাপাশি এলিয়েন উভয়ের জন্য উপলব্ধ এবং নিম্নলিখিতগুলি অন্তর্ভুক্ত করে। The detention of a person cannot exceed 3 months unless an advisory board reports sufficient cause for extended detention. The board is to consist of judges of a high court. একজন উপদেষ্টা বোর্ড বর্ধিত আটকের জন্য যথেষ্ট কারণ রিপোর্ট না করা পর্যন্ত একজন ব্যক্তির আটক 3 মাসের বেশি হতে পারে না। উচ্চ আদালতের বিচারকদের সমন্বয়ে বোর্ড গঠন করা হয়। The grounds of detention should be communicated to the detainee. However, the facts considered to be against the public interest need not be disclosed. আটকের কারণ ডিটেনুকে জানাতে হবে। যাই হোক, জনস্বার্থের পরিপন্থী হিসাবে বিবেচিত তথ্যগুলি প্রকাশ করার প্রয়োজন নেই। The detainee should be afforded an opportunity to make a representation against the detention order. আটককারীকে আটক আদেশের বিরুদ্ধে একটি প্রতিনিধিত্ব করার সুযোগ দিতে হবে।
Article 22 also authorizes the Parliament to prescribe the circumstances and the classes of cases in which a person can be detained for more than 3 months under a preventive detention law without obtaining the opinion of an advisory board. B. The maximum period for which a person can be detained in any classes of cases under a preventive detention law, and C. The procedure to be followed by an advisory board in an inquiry. অনুচ্ছেদ 22 সংসদকে পরিস্থিতি এবং মামলার শ্রেণী নির্ধারণ করার ক্ষমতা দেয় যেখানে একজন ব্যক্তিকে উপদেষ্টা বোর্ডের মতামত না নিয়ে প্রতিরোধমূলক আটক আইনের অধীনে 3 মাসের বেশি আটকে রাখা যেতে পারে। খ। একটি প্রতিরোধমূলক আটক আইনের অধীনে যে কোনো শ্রেণীর মামলায় একজন ব্যক্তিকে যে সর্বোচ্চ সময়ের জন্য আটক রাখা যেতে পারে, এবং গ। একটি তদন্তে একটি উপদেষ্টা বোর্ড দ্বারা অনুসরণ করা পদ্ধতি। The 44th Amendment Act of 1978 has reduced the period of detention without obtaining the opinion of an advisory board from 3 to 2 months. However, this provision has not yet been brought into force, hence, the original period of 3 months still continues. 1978 সালের 44তম সংশোধনী আইন উপদেষ্টা বোর্ডের মতামত না নিয়ে আটকের সময়কাল 3 থেকে কমিয়ে 2 মাস করেছে। তবে এই বিধান এখনও কার্যকর করা হয়নি, তাই 3 মাসের মূল মেয়াদ এখনও অব্যাহত রয়েছে। The Constitution has divided the legislative power with regard to preventive detention between the Parliament and the state legislatures. The Parliament has exclusive authority to make a law of preventive detention for reasons connected with defense, foreign affairs and the security of India. Both the Parliament as well as the state legislatures can concurrently make a law of preventive detention for reasons connected with the security of a state, the maintenance of public order and the maintenance of supplies and service essential to the community. সংবিধান সংসদ এবং রাজ্য আইনসভার মধ্যে প্রতিরোধমূলক আটকের বিষয়ে আইন প্রণয়ন ক্ষমতাকে ভাগ করেছে। প্রতিরক্ষা, বিদেশি বিষয় এবং ভারতের নিরাপত্তার সাথে যুক্ত কারণে প্রতিরোধমূলক আটকের আইন প্রণয়নের একচেটিয়া ক্ষমতা সংসদের রয়েছে। একটি রাষ্ট্রের নিরাপত্তা, জনশৃঙ্খলা রক্ষণাবেক্ষণ এবং সম্প্রদায়ের জন্য প্রয়োজনীয় সরবরাহ ও পরিষেবাগুলির রক্ষণাবেক্ষণের সাথে যুক্ত কারণে সংসদ এবং রাজ্য আইনসভা উভয়ই একযোগে প্রতিরোধমূলক আটকের আইন করতে পারে। দি প্রিভেন্টিভ ডিটেনশন লস মেড বাই দি পার্লামেন্ট আর সংসদ কর্তৃক প্রণীত প্রতিরোধমূলক আটক আইন হল প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট 1950, এক্সপায়ার্ড ইন 1969। প্রতিরোধমূলক আটক আইন 1950, 1969 সালে মেয়াদ শেষ হয়েছে। বি মেইনটেনেন্স অফ ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট MISA 1971, রিপিলড ইন 1978। অভ্যন্তরীণ নিরাপত্তা আইন MISA 1971 এর রক্ষণাবেক্ষণ 1978 সালে বাতিল করা হয়েছে। সি কনজারভেশন অফ ফরেইন এক্সচেঞ্জ অ্যান্ড প্রিভেনশন অফ স্মাগলিং অ্যাক্টিভিটিস অ্যাক্ট COFEPOSA 1974, কনজারভেশন অফ ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড প্রিভেনশন অফ স্মাগলিং অ্যাক্টিভিটিস অ্যাক্ট COFEPOSA 1974। দি ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট নাসা 1980, জাতীয় নিরাপত্তা আইন নাসা 1980। প্রিভেনশন অফ ব্ল্যাক মার্কেটিং অ্যান্ড মেইনটেনেন্স অফ সাপ্লিস অফ এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট PBMSECA 1980, ব্ল্যাক মার্কেটিং প্রতিরোধ এবং প্রয়োজনীয় পণ্য সরবরাহের রক্ষণাবেক্ষণ আইন PBMSECA 1980। টেররিস্ট অ্যান্ড ডিসরাপটিভ অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট TADA 1985, রিপিলড ইন 1995। সন্ত্রাসী এবং বিঘ্নকারী কার্যকলাপ প্রতিরোধ আইন TADA 1985, 1995 সালে বাতিল করা হয়েছে। প্রিভেনশন অফ ইলিসিট ট্রাফিক ইন নার্কোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস অ্যাক্ট PITNDPSA 1988, মাদকদ্রব্য ও সাইকোট্রপিক পদার্থ আইন PITNDPSA 1988 সালে অবৈধ ট্রাফিক প্রতিরোধ। প্রিভেনশন অফ টেরোরিজম অ্যাক্ট POTA 2002, রিপিলড ইন 2004। আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট UAPA 1967 অ্যাজ অ্যামেন্ডেড ইন 2004, 2008, 2012 অ্যান্ড 2019। সন্ত্রাস প্রতিরোধ আইন POTA 2002, 2004 সালে বাতিল করা হয়েছে।
বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন ইউএপিএ 1967, 2004, 2008, 2012 এবং 2019 সালে সংশোধিত। It is unfortunate to know that no democratic country in the world has made preventive detention as an integral part of the constitution as has been done in India. It is unknown in USA. It was resorted to in Britain only during First and Second World War time. In India, preventive detention existed even during the British rule. For example, the Bengal State Prisoners Regulation of 1818 and the Defence of India Act of 1939 provided for preventive detention. এটা জানা দুর্ভাগ্যজনক যে বিশ্বের কোনো গণতান্ত্রিক দেশ ভারতে যেমনটি করা হয়েছে সংবিধানের অবিচ্ছেদ্য অংশ হিসাবে প্রতিরোধমূলক আটক করেনি। এটি মার্কিন যুক্তরাষ্ট্রে অজানা। এটি শুধুমাত্র প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনে অবলম্বন করা হয়েছিল। ভারতে ব্রিটিশ শাসনামলেও প্রতিরোধমূলক আটকের অস্তিত্ব ছিল। উদাহরণস্বরূপ 1818 সালের বেঙ্গল স্টেট প্রিজনার্স রেগুলেশন এবং 1939 সালের ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট প্রতিরোধমূলক আটকের ব্যবস্থা করেছে। এখানেই এই ভিডিওটি শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের বাকিটা পড়ব।